বিসমিল্লাহির রহমানির রহিম। রসায়ন পাঠশালার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে টাইট্রেশন। রসায়নের ব্যবহারিক রসায়ন বলতেই বোঝায় যে টাইট্রেশন লাগবেই। এখানে তুমি যদি ব্যবহারিক রসায়ন করতে চাও তোমাকে টাইট্রেশন জানতেই হবে। পরিমাণগত রসায়নের রাসায়নিক যে গণনা বিষয় যদি থাকে সেখানে অবশ্যই টাইট্রেশন লাগবে। এজন্য রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এবং রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় উচ্চ মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে বলতেছি, এবং হায়ার স্টাডির ক্ষেত্রে অনার্স ফার্স্ট ইয়ারে মেজর নন মেজর এই দুটি কোর্সেই টাইট্রেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যেমন থিওরিতেও লাগে, প্র্যাকটিক্যালে অবশ্যই এখান থেকে প্রশ্ন হবে এবং প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে টাইট্রেশনটি। এই জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত টাইট্রেশনের একেবারে আদপান্ত আমি বোঝানোর চেষ্টা করব, হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে যদি তোমরা দেখো, আমার মনে হয় টাইট্রেশন কেন্দ্রিক তোমাদের কোনো কনফিউশন আর থাকবে না। টাইট্রেশন যদি তুমি ভালো করে বোঝো, পরিমাণগত রসায়নের একটি বড় অংশ তোমার বোঝা হয়ে যাবে। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে পড়ব সেটি খুব মনোযোগ দিয়ে, অন্য কোনো কাজ বাদ দিয়ে শুধু আমার এই লেকচারটা বোঝার জন্য সময় নিয়ে তুমি বসো। যদি তোমার হাতে সময় না থাকে, যদি তুমি রাস্তায় থাকো বা বাইরে থাকো, আমি সাজেস্ট করব এই লেকচারটি তোমার শোনার দরকার নাই। বেটার তুমি যখন ফ্রি টাইমে খাতা কলম নিয়ে বসতে পারবা, তখন তুমি এটি যদি ফলো করো, তাহলে এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে আশা করি। দেখো, আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে টাইট্রেশন কি, নির্দেশক কি, প্রমাণ দ্রবণ কি, প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন। লাস্টের দুইটা এগুলো আমি দেখাবো কিভাবে টাইট্রেশন করতে হয়। এটা অনেকটা প্র্যাকটিক্যালি বিষয়টা আমি হাতে কলমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং টাইট্রেশনের আরও আনুষঙ্গিক কিছু সংজ্ঞা আছে, কিছু টার্ম আছে, যেগুলোর সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। দেখো, টাইট্রেশন সংজ্ঞাটা যদি আমরা প্রথমে দেখি, যে প্রক্রিয়ায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা একটি অজানা মাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়, তাকে টাইট্রেশন বলে। এই সংজ্ঞাটি বইয়ে আছে, দেখে নিও। এখানে দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, আর দ্বিতীয়টি হচ্ছে প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা একটি অজানা মাত্রার, যে দ্রবণের ঘনমাত্রা জানা নাই এরকম একটা দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করব। কার মাধ্যমে? প্রমাণ দ্রবণের মাধ্যমে। এবং সেটি কে নির্দেশ করবে? উপযুক্ত নির্দেশক। এখন বলতে পারো, স্যার নির্দেশক কি জিনিস? বলছি। টাইট্রেশনের ক্ষেত্রে অনেক রকমের টাইট্রেশন আছে। আমরা উচ্চ মাধ্যমিক লেভেলে অম্লক্ষার টাইট্রেশন এবং জারণ বিজারণ টাইট্রেশন করিয়ে থাকি। তোমাদেরকে আমি শুধু আজকে অম্লক্ষার টাইট্রেশনটা দেখাবো। জারণ বিজারণ টাইট্রেশন এটা সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়ে আছে, যদি তোমরা আগ্রহী হও সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো, আমরা যেটি বলতেছিলাম, টাইট্রেশনের জন্য দুটি জিনিস লাগবে। প্রমাণ দ্রবণ কি, আমি আমার এই দুইটা লেকচার আগে ইউটিউবের আমি যে প্রথম লেকচারটি দিয়েছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে, সেখানে আমি বলে দেখিয়েছি এবং প্রমাণ দ্রবণ কিভাবে তৈরি করতে হয় সেটিও আমি দেখিয়েছি। আজকে আমি আবারও প্রমাণ দ্রবণ তৈরি করব, খুব ফাস্ট। তোমরা যদি ডিটেল দেখতে চাও আমার আগের লেকচারটিকে ফলো করতে পারো। এখন আসে নির্দেশক কাকে বলে। দেখো, নির্দেশক হচ্ছে যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তন করে কোনো দ্রবণের প্রকৃতি নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। মানে হচ্ছে, আমি যখন একটা নির্দিষ্ট পদার্থ কোনো একটা পদার্থের মধ্যে দেব, যেমন অ্যাসিড না ক্ষার না নিরপেক্ষ, পদার্থকে যদি আমি অম্ল, ক্ষার এবং নিরপেক্ষ বিবেচনা করি, তাহলে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে অম্লধর্মী, আরেকটা হচ্ছে ক্ষারধর্মী, আরেকটা হচ্ছে নিরপেক্ষ। এখন আমি একটা নির্দিষ্ট পদার্থকে এর মধ্যে দিব, সে তার বর্ণ পরিবর্তন করবে, করে
সে নির্দেশ করবে এই পদার্থর অবস্থাটা কি, এটি কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী নাকি নিরপেক্ষ। তাহলে নির্দেশক হচ্ছে যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণের প্রকৃতি নির্দেশ করে তাকে বলা হয় নির্দেশক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ডেফিনেশনগুলো ভালো করে তোমাদেরকে জানতে হবে, টাইট্রেশনটা খুব ভালো করে বুঝতে হবে। যদি না বোঝো, প্রয়োজন তোমাকে বারবার দেখতে হবে, বারবার বোঝার চেষ্টা করতে হবে। আজকে আমি টাইট্রেশন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টাইট্রেশনের কিভাবে করতে হয় আমি দেখাবো। টাইট্রেশনের জন্য একটা সূত্র ব্যবহৃত হয়, সেই সূত্রটা তোমরা লিখে নাও, আমি দেখাচ্ছি। টাইট্রেশনের উপযোগী সমীকরণ। আমরা আজকে যা কথা বলতেছি এগুলো সবই অম্ল ক্ষারক টাইট্রেশন নিয়ে। আমরা একটা অম্লের সাথে ক্ষারকের বিক্রিয়া করব, আমরা শেষ বিন্দু নির্ধারণ করব এবং নির্দেশকের মাধ্যমে এর বর্ণ পরিবর্তন হবে এবং আমরা ক্যালকুলেশন করে বের করব কিভাবে এটি করতে হয়। আমরা দেখি। দেখো, টাইট্রেশনের সমীকরণটা হচ্ছে, মনে করো একটা বিক্রিয়া, সাধারণ একটা বিক্রিয়া, মনে করো এ একটা উপাদান অ্যাসিড এবং বি হচ্ছে বেস, অম্ল এবং ক্ষার। এটি হচ্ছে অ্যাসিডের সহগ, 1 2 3 সমতা করার জন্য যেটি তোমরা ব্যবহার করেছো, অ্যাসিডের সহগ, এটি হচ্ছে ক্ষারের সহগ। এই দুটি বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। আমার এই ডান পাশে কি লবণ কি পানি হলো, এটা আমার সমতার জন্য দরকার, আদারওয়াইজ আমার এটা দরকার নাই। এখন এই সমীকরণ থেকে আমরা একটু দেখতে চাই, এখানে আমরা যদি একটা বিক্রিয়া এরকম লিখি, তাহলে এই বিক্রিয়ার জন্য টাইট্রেশনের সমীকরণ হচ্ছে, দেখো এটা বইয়ে ডিটেইল দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নিও, আমি শুধু সুবিধার্থে সমীকরণটাকে সংক্ষিপ্ত রূপ দেখিয়েছি। দেখো এখানে হচ্ছে এ হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, VA হচ্ছে অ্যাসিডের আয়তন, SA হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। আয়তন গুণন ঘনমাত্রা ইকুয়ালস টু ক্ষারের আয়তন গুণন ক্ষারের ঘনমাত্রা। দেখো, আর এখানে হচ্ছে অ্যাসিডের সহগটা যাচ্ছে ক্ষারে, ক্ষারের সহগটা আসতেছে অ্যাসিডে। এই কথাটুকু একটু মনে রাখার চেষ্টা করো, এটি ভেরি ইজি একটা সমীকরণ। এইটা দিয়ে আমরা টাইট্রেশনের বড় বড় প্রবলেম সলভ করব। সেটি কি, আবার বলতেছি, VASA, VA হচ্ছে অ্যাসিডের আয়তন, এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, VBটা হচ্ছে ক্ষারের আয়তন, SBটা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা। আর এখানে যে সহগটা, অ্যাসিডের সহগটা যাবে ক্ষারের সাথে, ক্ষারের সহগটা আসবে অ্যাসিডের সাথে। এই সমীকরণটাকে আমরা বলতে পারি টাইট্রেশনের সমীকরণ। এখন যদি আমি একটা স্পেসিফিক বিক্রিয়া দেখাই, আজকে আমি যে টাইট্রেশনটি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে অক্সালিক অ্যাসিডের সাথে। দেখো, এটি হচ্ছে একটি অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হবে। এই বিক্রিয়াটি, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অক্সালেট, একটা লবণ এবং পানি। এটার IUPAC নাম, এটা তোমরা জৈব রসায়নে পড়বে, এটার IUPAC নাম ডাইওয়িক অ্যাসিড, ইথেন ডাইওয়িক অ্যাসিড। এখানে 2টা কার্বক্সিলিক মূলক আছে। ওকে, অক্সালিক অ্যাসিডটা আমি কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে অক্সালিক অ্যাসিড একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটি কেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই কথাটি আমরা প্রথম লেকচারে বলেছি। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটি একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন দেখো, এই বিক্রিয়ায় অক্সালিক অ্যাসিড, অ্যাসিড হচ্ছে এইটা, ক্ষার হচ্ছে এইটা, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার সমীকরণটা কি দাঁড়াবে, VASA ওকে, VBSB ওকে। এখন ক্ষারের সহগ আছে 2, ক্ষারের সহগ, আর অ্যাসিডের সহগ হচ্ছে এখানে 1। অ্যাসিডের সহগ যাবে ক্ষারের সাথে আর ক্ষারের সহগ আসবে অ্যাসিডের সাথে। তাহলে তোমরা এইটা একটু লিখে নিতে পারো। আজকে আমি যে টাইট্রেশনটা করাবো সেই টাইট্রেশনটা হচ্ছে অক্সালিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অক্সালেট এবং পানি তৈরি করতেছে, সোডিয়াম অক্সালেট এবং পানি। এটি লিখে নিতে পারো। এরপরে যেটি লিখতে পারো, এখান থেকে আমরা টাইট্রেশনের সমীকরণটা লিখতে পারি 2VASA ইকুয়ালস টু 2VBSB। ওকে, এখন দেখো, আমরা বিক্রিয়াটা সমতা করে লিখেছি, আমরা টাইট্রেশনের সমীকরণটা লিখেছি। এখন দেখো, এই সমীকরণে 4টা চলক আছে, 4 চলক। এই সমীকরণে চলক হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। এই 4টা চলকের আমরা যদি 3টা চলকের মান জানি, গণিতের বিষয় হচ্ছে
চলক যতগুলো তার চেয়ে একটা কমের মান তোমাকে জানতে হবে। এই 4টা চলকের মধ্যে 3টা চলকের মান যদি জানি তাহলে আমি চতুর্থ চলকের মান ক্যালকুলেশন করে বের করতে পারবো। এখন আমার টাইট্রেশনের ডেফিনেশনটা যদি আরেকবার দেখো, প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তন দ্বারা, প্রমাণ দ্রবণ মানে যার ঘনমাত্রা জানা আছে। এখানে দেখো, এখানে আমরা ব্যবহার করতেছি অক্সালিক অ্যাসিড প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করব, কারণ হচ্ছে অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটাকে আমি সহজেই এখান থেকে একটা দ্রবণ নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ বের করতে পারবো, যেটাকেই আমরা বলতেছি প্রমাণ দ্রবণ। এখানে অক্সালিক অ্যাসিডের আমরা একটা প্রমাণ দ্রবণ তৈরি করব, তৈরি করে দেখাবো। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ আমরা তৈরি করব, যেইটার ঘনমাত্রা যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না, টাইট্রেশনের মাধ্যমে এর ঘনমাত্রা আমরা বের করব। তাহলে দেখো, এটা যদি প্রমাণ দ্রবণ হয়ে থাকে, অ্যাসিডের প্রমাণ দ্রবণ আমরা বের করব, তাহলে এই প্রমাণ দ্রবণ যেহেতু তার ঘনমাত্রা আমার জানা আছে, এস এর মান আমার জানা থাকবে। এরপর একটা সুনির্দিষ্ট আয়তন নিব, আমি নির্দিষ্ট আয়তন নিব 10 মিলিলিটার বা 20 মিলিলিটার বা 5 মিলিলিটার, একটা সুনির্দিষ্ট আয়তন নিব। যেহেতু আমি সুনির্দিষ্ট আয়তন নিব, ভি এর মানটাও আমার জানা থাকবে। এরপরে আমি যে কাজটি করব, আমি টাইট্রেশনের অ্যারেঞ্জমেন্ট করে টাইট্রেশন করব। বুরেট নিব, পিপেট দিয়ে আমি কেমিক্যালস নিব, নিয়ে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিয়ে নির্দেশক যোগ করে আমি বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ড্রপ বাই ড্রপ বিক্রিয়া হতে হতে একটা সুনির্দিষ্ট আয়তনে গিয়ে বা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে বিক্রিয়াটা শেষ হবে। সেই টাইট্রেশনের বুরেট থেকে আমি সেই মানটা নিব, সেইটা হবে ক্ষারের আয়তন। দেখো, আমরা 4টি চলকের মধ্যে 3টি চলকের মান পেয়ে গেছি। কিভাবে পেলাম আরেকবার একটু রিপিট করি, মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। যেহেতু একটা প্রমাণ দ্রবণ আমরা নিচ্ছি, তার ঘনমাত্রা জানা আছে, সুনির্দিষ্ট আয়তন যেহেতু নিচ্ছি, তার আয়তন জানা আছে, টাইট্রেশনের মাধ্যমে শেষ বিন্দু নির্ধারণ করতেছি, এই জন্য আমি বুরেট রিডিং থেকে আমি ক্ষারের আয়তনটা পেয়ে যাব। এই মানগুলো যখন আমি এই সমীকরণে বসাবো, তখন অটোমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে আমি এস বি এর মানটা অটোমেটিক পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমি সামনের দিকে এগোতে পারি। আর যদি না বুঝো, আমি মনে করি তুমি এখনই আমার ভিডিওটি পজ দিয়ে প্রথম থেকে আরেকবার দেখে এসো, প্রয়োজনে বইয়ের সহায়তা নাও, বই থেকে দেখে নাও, কারণ এইটুকু যদি না বুঝো, পরের অংশটা তোমাদের জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে। দেখো, প্রমাণ দ্রবণ তৈরি এর ডিটেইলস আমি প্রথম লেকচারে দেখিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তারপরেও আমি আজকে, যেহেতু আমি নতুন টাইট্রেশন করতেছি নতুন কেমিক্যাল দিয়ে, সুতরাং আমি আজকে খুব দ্রুত একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, আজকে আমি 250 মিলিলিটার, আমি 250 মিলিলিটারের একটি আয়তনমিতিক ফ্লাক্স, এই ইনস্ট্রুমেন্টটির নাম হচ্ছে আয়তনমিতিক ফ্লাক্স। এই আয়তনমিতিক ফ্লাক্সে আমি করব কি 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণ তৈরি করব। গণনাটা আমি একটু সেরে নেই। দেখো, অক্সালিক অ্যাসিডের সংকেত COOH বন্ড COOH 2 অণু পানি। আমরা যে অক্সালিক অ্যাসিডটা ব্যবহার করতেছি, এটি কেলাসিত অক্সালিক অ্যাসিড। এই কেলাস তৈরি করার জন্য 2 অণু পানি, যেটাকে আমরা বলি কেলাস পানি, এই কেলাস পানি প্রয়োজন হয়। এই কেলাস পানি, কিছু কিছু পদার্থ আছে যাদেরকে বলা হয় শোধক কেলাস, কিছু পদার্থ আছে যাদেরকে বলা হয় নিরোধক কেলাস। শোধক কেলাস, শোধক শব্দটার অর্থ হচ্ছে পানি সহ, দক শব্দটার মানে হচ্ছে পানি। তাহলে শোধক, যে সকল কেলাস তৈরি করতে সুনির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজন হয়, এ সকল পানিকে বলা হয় কেলাস পানি। অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে 2 অণু পানি থাকে, যে কারণে আমরা যখন অক্সালিক অ্যাসিডের আণবিক ভর হিসেব করব, তখন আমি এই 2 অণু পানি অবশ্যই হিসেব করব। এখন আমরা দেখব এর আণবিক ভর কত। কার্বন 2টি, দেখো আমি যে হিসাবটি করেছি, 2টি কার্বন 12 দুগুণে 24, 4টি অক্সিজেন 4 × 64, 2টি হাইড্রোজেন 2, আর পানি হচ্ছে 18 করে, 2 18 হচ্ছে 36, সবগুলো যোগ করলে 126। তাহলে অক্সালিক অ্যাসিডের আণবিক ভর পেয়ে গেলাম 126। এখন আমি লিখতে পারি, এটার যদি গ্রাম আণবিক ভর হিসেব করি তাহলে হবে 126 গ্রাম।
এইটুকু তোমরা জানো, এইটুকু লিখে নাও, ভিডিওটা পজ দিয়ে লিখে নাও। আমি যা যা লিখতেছি চেষ্টা করবো সবই লিখে নেওয়ার। এখন আমি গণনাটা করব। দেখো 126 1000 ml 1 মোলার অক্সালিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 126 গ্রাম। কেন 126 গ্রাম? কারণ এর আণবিক ভর হচ্ছে 126 গ্রাম। তাহলে আমার দরকার হচ্ছে 250 ml আর দরকার হচ্ছে ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে 250 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড ক্যালকুলেশন করলে কি হয়, এটা একটু ক্যালকুলেশন করে তোমরা লিখে নাও। এটি ক্যালকুলেশন করলে এরকমই আসে। তাহলে আমরা পেলাম অক্সালিক অ্যাসিড আমার লাগবে 3.15 গ্রাম। আমি 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিড আমি নিব, নিয়ে এটিকে ওজন করে কি করব, আমি এই 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিডকে আমি বিকারে নিয়ে এটাকে প্রথমে আমি ডিজলভ করে নেব। ডিজলভ করে এটিকে আমি আয়তনমিতিক ফ্লাক্সে নিব এবং আয়তনমিতিক ফ্লাক্সে নিয়ে এটা আমি পানি দিয়ে এই 250 পর্যন্ত পানিতে ফিল আপ করবো, গতদিন যেটি আমি দেখিয়েছি। তোমরা একটু ঝটপট দেখে নাও আমি কিভাবে করতেছি। আমি সেফটি মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন আমি যে কাজটি করব, এই যে দেখো অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড যার প্রমাণ দ্রবণ আমি তৈরি করতে যাচ্ছি। আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি, আমরা ওয়েট মেশিন নেব, ওয়েট মেশিন অন করে টেয়ার করে 0 করে নিব। আমাদের 3.15 গ্রাম লাগবে। ওকে, 3.15 গ্রামকে আমি একটা বিকারের মধ্যে নিয়ে নিব। দেখো আমরা একটা বিকারের মধ্যে নিয়ে এর মধ্যে আমি পানি দিব। কতটুকু পানি দিব? আমার যতটুকুই পানি হোক, 250 হওয়া যাবে না, 250 চেয়ে কম আমার হতে হবে। আমি এটাকে ডিজলভ করব। দেখো এটাকে আমরা ফানেল দিয়ে ঢেলে নিব। আমরা একটু পানি দিয়ে রিঞ্জ করে নিব। এরপরে আমরা গতদিন দেখিয়েছি বাকিটুকু পানি দিয়ে আমি ফিল আপ করব। আমরা বলেছি খুব কেয়ারফুলি দিতে হবে, এটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এক্স্যাক্টলি আমার এটা 250 ml হয়ে গেছে। এইটা নিয়ে আমি এখন টাইট্রেশন করব। আমার প্রমাণ দ্রবণ তৈরি। এখন আমি যে কাজটি করব, আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটাও তৈরি করে নিই। টাইট্রেশনের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে আমি এগুলো একটু দেখাচ্ছি, এগুলো একটু পরিচয় করিয়ে দিই, তোমাদের বইয়ে এটি আছে। টাইট্রেশনের জন্য লাগে, প্রথমত লাগে বুরেট। বুরেট একটি স্ট্যান্ডের সাথে বাঁধা আছে, বুরেট স্ট্যান্ডের সাথে বুরেট দেওয়া আছে। আর লাগবে হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এটি কনিক্যাল ফ্লাক্স, এখানে আমি কেমিক্যাল নিয়ে এটিকে আমি ঝাঁকাবো। এর সাথে লাগবে হচ্ছে পিপেট, যেটা দিয়ে আমি কেমিক্যাল টেনে নিব। পিপেট আমি মুখ দিয়ে উঠাতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড বা স্মার্ট ওয়ে হচ্ছে পিপেট ফিলার দিয়ে আমি পিপেটদের কেমিক্যাল উঠাবো এবং সেই কেমিক্যালটা আমি এখানে ঢালবো। এরপরে যে জিনিস, এই 3টা জিনিস মূলত আমাদের লাগে, সেটি কি কি? বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। টাইট্রেশনের জন্য এর বাইরে খুব বেশি কিছু লাগে না। আর তার সাথে আমরা কেমিক্যাল নেওয়ার জন্য আমরা আজকে নির্দেশক ব্যবহার করব ফেনফথেলিন। আজকের নির্দেশকটির নাম হচ্ছে ফেনফথেলিন। এইটা আমরা আজকের সেটআপটা দেখাবো। তার আগে থিওরি একটু দেখে আসি আমরা। শিক্ষার্থীরা দেখো, আমরা পাঠ গ্রহণ, আমরা টাইট্রেশন করার আগে যে মানগুলো আমরা নিব, সেই মানগুলোর জন্য আমরা একটা ছক রেডি করেছি। এই ছকটি তোমাদের বইয়ে আছে। যে কোনো টাইট্রেশনের জন্য এই ছকটি লাগবে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা অ্যাসিডের মান নেই বা ক্ষারের মান নেই, আমরা প্রাথমিক অবস্থায় যে কোনো একটা নিতে পারি। যদি আমি ক্ষার নিই তাহলে এখানে লিখব ক্ষারের মান, আর সেখানে এই গড় মানটা আসবে অ্যাসিডের। আমরা একটু করি, তারপর তোমরা দেখো। এখানে আমরা এই বুরেটের মধ্যে আমরা যে কাজটি করব, আমরা যে ক্ষারটি এখানে বানিয়ে রেখেছি, এই ক্ষারটাকে আমরা বুরেটে দিব। যদিও আমরা এর আগে বলেছি বুরেটে ক্ষার দেওয়া ঠিক না,
কারণ হচ্ছে বুরেটে ক্ষার দিলে বুরেট যদি ক্ষারটা যদি বেশি ঘনমাত্রার হয় তাহলে বুরেটের সাথে বিক্রিয়া করে এটা ক্ষয় সাধন করবে। আজকে আমি যেটা বানিয়েছি সেটা খুবই লঘু ক্ষার, যে কারণে আমরা দিব এবং কাজ শেষে এটা আমি ওয়াশ করে রেখে যাব যাতে খুব বেশি প্রবলেম না হয়। দেখো আমরা অজানা যে দ্রবণটি, এখানে যে দ্রবণটি আছে, আমরা যে দ্রবণটি বানিয়েছি এটি হচ্ছে অজানা দ্রবণ। এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। একটু আগে আমরা বলেছি এই দ্রবণের ঘনমাত্রা আমরা জানি না। এই দ্রবণের ঘনমাত্রা জানার জন্য আমরা এই অজানা দ্রবণটিকে আমরা বুরেটে নিলাম। অজানা দ্রবণটিকে আমরা কনিক্যাল ফ্লাক্সেও নিতে পারি, কিন্তু আমরা অজানা দ্রবণটিকে বুরেটে নিলাম। নিয়ে এখন এইটি হচ্ছে আমার প্রমাণ দ্রবণ। কিসের প্রমাণ দ্রবণ? অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণ, যেটা আমি একটু আগে ক্যালকুলেশন করে বের করে রেখেছি। এই অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণ সেটি আমি বানিয়েছি 0.1 মোলার। এখানে আমি একটু লিখে রাখি পরবর্তীতে যেন কনফিউশন সৃষ্টি না হয়। অ্যাসিড যেটা আমি বানিয়েছি তার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার। এরপরে বাকিটা আমি টাইট্রেশন থেকে নিব। এখন দেখো পিপেটের সাহায্যে, এই যে পিপেট আমি নিয়েছি, পিপেটের সাহায্যে পিপেট ফিলার দিয়ে আমি এখান থেকে মান গ্রহণ করব। এখান থেকে আমি আস্তে আস্তে পিপেট দিয়ে আমি এখান থেকে উঠাবো। দেখো এখান থেকে আমি নিলাম 10 মিলিলিটার। আমি এখান থেকে কতটুকু নিলাম? অ্যাসিড নিলাম। এটি আমার অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণ। এই প্রমাণ দ্রবণ থেকে আমি 10 মিলিলিটার এখানে নিলাম। এখানে দেখো পিপেট থেকে কেমিক্যাল নেওয়ার একটা সিস্টেম হচ্ছে, দেখো এখানে একটু লেগে আছে। এই লেগে থাকাটা আমি এখান থেকে বের করতে পারি এইভাবে ধরে। ওকে, তাহলে এখান থেকে আমি যে কেমিক্যালটা পেলাম, যে কেমিক্যালটা নিলাম সেটা হচ্ছে আমার জানা দ্রবণ এবং কতটুকু নিয়েছি? 10 মিলিলিটার নিয়েছি। এখন আমি করব কি, একটা নির্দেশক দিব। এই যে নির্দেশকটা, এটি হচ্ছে ফেনোফথেলিন নির্দেশক। কোন বিক্রিয়ার জন্য কোন নির্দেশক আছে এটা ডিটেল দেওয়া আছে 3য় অধ্যায়ে 2য় পত্রে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে যেহেতু এটি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়া, এখানে উপযুক্ত নির্দেশক হচ্ছে ফেনোফথেলিন। এটা ডিটেল তোমরা পরবর্তীতে দেখে নিও। তাহলে আমি এখান থেকে যে কাজটি করব, এখান থেকে একটু নির্দেশক নিয়ে নিব। দেখো নির্দেশক আমি নিলাম, কিন্তু এখানে কোনো কালার চেঞ্জ হয় নাই। কারণ তোমার জানতে হবে ফেনোফথেলিন ক্ষার মাধ্যমে কি ধরনের কালার দেয়, অম্ল মাধ্যমে কি ধরনের কালার দেয়, এটা তোমাকে জানতে হবে। ফেনোফথেলিন অম্ল মাধ্যমে বর্ণহীন, কিন্তু ক্ষার মাধ্যমে এটি গোলাপি বর্ণ ধারণ করে। এখন আমি যে কাজটা করব, যেহেতু এটি অম্ল মাধ্যম, আমি চাইলে একটু পানি দিয়ে পাশটি ধুয়ে নিতে পারি। এখানে পানি যোগ করলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, কারণ আমি 10 ml আগে থেকে মেপে নিয়ে নিয়েছি। এখন দেখো বুরেট ধরার একটা সিস্টেম আছে। বুরেট কিভাবে ধরতে হয়? আমি যেহেতু ডান হাতি, আমি ডান হাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করে আমি ডান হাতে ধরবো কনিক্যাল ফ্লাক্স। আমি কনিক্যাল ফ্লাক্সটাকে ডান হাতে ধরবো আর বুরেটটাকে আমি ধরবো বাম হাতে। বুরেটের স্টপার বলে এটাকে, এই স্টপারটাকে আমি বাম হাত দিয়ে ঘোরাবো। দেখো আমি এখান থেকে বাম হাতে ড্রপ বাই ড্রপ এখান থেকে আমি দিতে থাকবো। আমার এটা শুরু হয়েছে 0 থেকে, তাহলে আমি মানটা লিখে রাখতে পারি যে আমাদের স্টার্টিং পয়েন্ট হয়েছে, প্রথম মানটা শুরু হয়েছে 0 থেকে, এবং আমি এখানে যেহেতু 10 মিলিলিটার নিয়েছি, অ্যাসিডের মান আমি 10 লিখে রেখেছি। এখন আমি ড্রপ বাই ড্রপ এখান থেকে ঢালবো। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি দেখতে পারো এখানে কালারটা যখন ড্রপটা পড়তেছে, কালারটা একটু পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, গোলাপি বর্ণ ধারণ করতেছে, আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এক সময় তোমরা যদি খেয়াল করে দেখো, কালারটা গোলাপি হচ্ছে, আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, গোলাপি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এখন খুব সম্ভবত শেষ বিন্দুতে চলে এসেছি। ব্যাস, ওকে। দেখো তোমরা এই কালারটা এখানে দেখলে বুঝবা যে এই কালারটা গোলাপি বর্ণ হয়ে গেছে এবং বর্ণটা স্থায়ী হয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে? বর্ণ পরিবর্তন হয়েছে। কেন? কারণ এটা অ্যাসিড শেষ হয়ে ক্ষার যখন শুরু হয়েছে, ঠিক ওই বিন্দুতে এসে এটা গোলাপি বর্ণ ধারণ করেছে। এটা হচ্ছে আমার বিক্রিয়ার শেষ বিন্দু। আমি এটা দেখব কতটুকুতে মান আসছে। তোমরা যদি বুরেট সাধারণত
সমান্তরালে মান রাখতে হয়। আমার চোখের কন্ট্যাক্ট লেভেলে আমি মানটা নেব, এটা হচ্ছে 8.8, এর মান হচ্ছে 8.8, পার্থক্য হচ্ছে 8.8। ঠিক একইভাবে আমি আরো দুটি মান এখানে নিব। টাইট্রেশনের জন্য 3টি মান নিতে হয়, আমি একটি নিয়েছি, আরো দুটি মান আমি এখান থেকে নিব। আমি নির্দেশক দিয়ে নিলাম। এখন এটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 8.8। আমি যেহেতু জানি এর পরের মানটা 8.8 এর কাছাকাছি আসবে, সেই ক্ষেত্রে এটা 8.8 এর সাথে যদি আরো 8.8 যোগ করে এটা হবে 17.6। আমি 17তে গিয়ে আমি খুব কেয়ারফুলি হ্যান্ডলিং করব। দেখো 17তে এসে আমার পরের মানটা হচ্ছে 17.5 আসছে। এটিকে যদি আমি পার্থক্য করে 8.7, এরপরেরটা হচ্ছে 17.5। আমরা একটু দেখবো এর পরের পার্টটা কততে আসে। দেখো এখানে আমরা শেষ বিন্দু পেয়েছি, এটা আসছে তাহলে আমার এই মানগুলো দেখো, আমি 3টা টাইট্রেশন করেছি, যেখানে প্রত্যেকবার আমি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিয়েছি অক্সালিক অ্যাসিড 10 ml করে, তারপরে 1 থেকে 2 ফোঁটা, বেশি লাগে না, ইন্ডিকেটর 1 ফোঁটা থেকে 2 ফোঁটা যদি আমি ইন্ডিকেটর দিই, আমি নির্দেশক 1 ফোঁটা দেওয়ার পরে এর কোনো কালার আসে নাই, কারণ হচ্ছে ফেনোফথ্যালিন অ্যাসিড মাধ্যমে কোনো কালার দেয় না, এটি ক্ষার মাধ্যমে যখন যায় বা যখন ক্ষারীয় অবস্থা ধারণ করে তখন এটি পিঙ্ক গোলাপি বর্ণ ধারণ করে। এজন্য আমি শেষ বিন্দুটা খেয়াল রেখেছি কখন পিঙ্ক বর্ণটা ধারণ করে। প্রথমে আমরা দেখেছি পিঙ্ক বর্ণ আসতেছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আসতেছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, লাস্ট মোমেন্টে যখন পিঙ্ক বর্ণটা স্থায়ী হয়ে গেছে ঠিক সেটি আমার শেষ বিন্দু। এবং এইভাবে আমি 3টি মান শেষ করলাম। এই আমার টাইট্রেশন শেষ। এখন যে কাজটি আমার লাগবে সেটি হচ্ছে গণনার বিষয়। এগুলো থাকুক এখানে, তোমরা একটু কেয়ারফুলি দেখো আমি কিভাবে গণনা করি। দেখো এই 3টা মানের গড় যদি আমি করি তাহলে এটা হবে 8.73। আমরা যদি এই 3টাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে আমার গড় মান হচ্ছে 8.73। এখন আমি দেখব এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা গণনা দেখব। দেখো আমরা একটু আগেই বলেছি আমাদের টাইট্রেশনের সূত্রটা ছিল এটি ছিল আমার টাইট্রেশনের সূত্র। অ্যাসিডের আয়তন অ্যাসিডের ঘনমাত্রা, ক্ষারের আয়তন ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের সহগ ছিল 2, যদি মনে করার চেষ্টা করো সেই 2টা আসবে অ্যাসিডের সাথে। যেহেতু এটি প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণের ঘনমাত্রা আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করেছি, সেটি হচ্ছে SA সমান সমান 0.1 মোলার। অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা যেটি আমি ক্যালকুলেশন করে বের করেছি। VA অ্যাসিডের আয়তন, আমরা প্রত্যেকবার টাইট্রেশনে 10 মিলিলিটার করে অ্যাসিড নিয়েছি। VB কোত্থেকে আসলো? টাইট্রেশন করে 3টা টাইট্রেশনে প্রত্যেকবার আমার 8.8 মিলিলিটার করে ক্ষার লেগেছে, গড় করলে হয় 8.73 মিলিলিটার। তাহলে ক্ষারের আয়তন হচ্ছে 8.73 মিলিলিটার। এখন আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা আমি বের করব। এটাই হচ্ছে আজকের আমার কাজ। আমি অজানা দ্রবণের মাত্রা আমি বের করব, সেটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, যার ঘনমাত্রা আমাকে বের করতে হবে। এখন আমি এই সূত্রে মান বসাই, SB ইকুয়ালস টু টুয়াইস VASA ডিভাইডেড বাই VB, মান বসিয়ে দেই। দেখো আমি এই 3টি ভেরিয়েবলের মান আমি পেয়ে গেছি, সেই মানগুলো আমি এখানে বসিয়ে এই ক্যালকুলেশনটা আমি কমপ্লিট করতে চাই। সেটি হচ্ছে SB হচ্ছে ক্ষারের ঘনমাত্রা, সেটি হচ্ছে 0.229 মোলার।
এইটাই মূলত হচ্ছে আমার কাজ। আমি যে কাজটি করলাম সেটি হচ্ছে আমি অ্যাসিডের সাথে একটি জানা ঘনমাত্রার অ্যাসিড এবং সেটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেই প্রমাণ দ্রবণ দিয়ে আমি যে কাজটি করলাম, একটা উপযুক্ত নির্দেশক এখানে কি ছিল? ফেনফথেলিন। নির্দেশকটার নাম লিখে নাও। আমরা আজকে যে নির্দেশকটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ফেনফথেলিন। ফেনফথেলিন ক্ষারীয় মাধ্যমে গোলাপি বর্ণ ধারণ করে, অম্ল মাধ্যমে এর কোনো বর্ণ নেই। যখন আমরা বুলেটের মধ্যে ক্ষার রেখে ড্রপ বাই ড্রপ দিচ্ছিলাম, কালার চেঞ্জ হচ্ছিল, বাট কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল, গোলাপি বর্ণ আবার বর্ণহীন হয়ে যাচ্ছিল। ঠিক যেই মুহূর্তে বর্ণটা স্থায়ী লাভ করেছে সেটা ছিল আমাদের শেষ বিন্দু। ওখানে আমরা স্টপ করে দিয়ে আমরা কাজগুলো 3 বার রিপিট করেছি। 3 বার রিপিট করার কারণ হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করার জন্য। তাহলে এই রিপিট করার পরে এখন আমি যে কাজটি করলাম সেটি হচ্ছে ক্যালকুলেশন করলাম। এই সূত্রে আমি বাকি মানগুলো বসিয়ে আমি যে মানটা পেলাম সেটি হচ্ছে ক্ষারের ঘনমাত্রা। এইটাই হচ্ছে টাইট্রেশন। এইভাবেই টাইট্রেশন করা হয়। তোমরা যারা ক্লাসটি মনে করতেছো বোঝো নাই, প্রয়োজন আরও একবার একাধিকবার তোমরা দেখে তারপরে বইয়ের সাথে মিলাও। এরপরে তোমাদের আরও কিছু এক্সাম্পল যদি তোমরা বই থেকে দেখো, যেমন আমরা আজকে করেছি অক্সালিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন, এরকম আছে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন। সেখানে অন্য নির্দেশক ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটা নির্দেশকের একটা রেঞ্জ আছে, পিএইচ রেঞ্জ আছে, কত থেকে কতর মধ্যে সে কাজ করতে পারে। আজকের বিক্রিয়ায় উপযুক্ত নির্দেশক ছিল ফেনফথেলিন, অন্য বিক্রিয়ায় ফেনফথেলিন নাও থাকতে পারে। এটি তোমরা একটু পড়ে নিও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো। আর ক্লাসগুলো আমি যখন ইউটিউবে আপলোড দেবো নিয়মিত যদি তোমরা দেখো, এবং আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে যখন আমি আরও কিছু আপলোড দেবো তাতে তোমরা সরাসরি যেন পেয়ে যাও। তো আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।